শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় ধরা পড়ছে রাঘব বোয়ালরা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান এবং আমাদের সাথে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর কামরুল হাসান। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এ কে এম মতিনুর রহমান। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। সরব ভাই, আমরা অনুষ্ঠান শুরু করব, তার আগে আজকের দিনের যে শিরোনাম সেগুলো আমরা একটু দেখে আসি। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার। আসাদুজ্জামান খান কামাল ও পলকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করল অন্তর্বর্তীকালীন সরকার। বিগত সরকারের আমলে শীর্ষ আমলাদের পদত্যাগ দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। ছাত্র আন্দোলনে মানুষ হত্যার অভিযোগে শেখ হাসিনা কাদের সহ 7 জনের বিরুদ্ধে আদালতে খুনের মামলা। মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্তের নির্দেশ। ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। হিন্দু ধর্মাবলম্বীদের ধৈর্য ধরার আহ্বান। সংখ্যালঘু ইস্যুতে বহির্বিশ্বের চাপ নেই বললেন সেনাপ্রধান। এবং আওয়ামী লীগ সরকারের গণহত্যার নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘে বিএনপির চিঠি। গুম খুনের দায়ে সাবেক প্রধানমন্ত্রীর দাবি বিচারের দাবি মির্জা ফখরুলের। আমরা শিরোনামগুলো শুনছিলাম। আজকের আলোচিত যে শিরোনাম, প্রধান যে বিষয়টি প্রথমেই আমরা শিরোনামে আজকের আলোচ্যসূচির শিরোনামে দিয়েছি, সেটি যে রাঘব বোয়ালরা ধরা পড়তে শুরু করেছে। সেই জায়গায় আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য বিষয়ক যে উপদেষ্টা, বেসরকারি বাণিজ্য বিষয়ক যে উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান, উনি এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ওনারা গ্রেফতার হয়েছেন। এবং এই বিষয়গুলো নিয়ে আপনার বক্তব্য দিয়ে শুরু করেন। প্রধানমন্ত্রীকেও তো সেটি তো মামলা হয়েছে, কিন্তু ওইটা শুনানির ফলাফল কি আজকের? না, এটি তদন্তের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ যে 7 জন নেতার যারা ধরা পড়েছেন তারা পদাধিকারী ছিলেন, একজন আইনমন্ত্রী এবং আর একজন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা। তবে রাঘব বোয়াল বা চুনোপুঁটি মানে এই বিভাজন না করে একজন নাগরিক বা সাবেক একজন উপদেষ্টা, মানে তাদের অতীতের যে ক্ষমতা এবং আমরা যেভাবে তাদেরকে দেখেছি, কে কি অপরাধ করেছে বা কি অভিযোগ আছে, তারপরেই কিন্তু এটি কি বলে, কিন্তু পাবলিক পারসেপশনে তো কিছু আছে। এখন জনধারণা যে সেটি এক এক সময় কিন্তু এক এক বদলেও যায়। এখন আমরা তো এবং এই ধারণাটা দলীয় সরকারের অধীনে আওয়ামী লীগের সময় বিএনপির নেতাদেরকে আমরা দেখি যে তাদেরকে দলে দলে জেলে পোড়া হয়। বিএনপি আমলে আওয়ামী লীগ নেতাদের এরকম জেলে নেওয়া হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে বিচার কতটা হয়েছে? এই যে আওয়ামী লীগ 15-16 বছর ধরে ক্ষমতায় থাকলো এবং তার আগে বলা হতো যে বিএনপি ভয়াবহ দুর্নীতি করেছে। তা আমরা তো দেখলাম যে একমাত্র মামুন আর বেগম খালেদা জিয়া তো সেই মামলার বিষয়টা আমি পরে আসছি, বাবর সাবেক প্রতিমন্ত্রী, এই দুইজনকেই দেখলাম যে জেলে দণ্ডিত অবস্থায় আব্দুল সালাম পিন্টু তো ওই 21 গ্রেনেড হামলায়। সুতরাং দুর্নীতির মামলার বিচার কিন্তু খুব কঠিন এখানে, অর্থাৎ দুর্নীতি প্রমাণ করা। খালেদা জিয়ার বিরুদ্ধে যে সাবেক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যে মামলা দিয়েছিল এবং শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দিয়েছিল, সেই মামলার
তো শেখ হাসিনার মামলা তো পরবর্তীকালে দেখা গেল পরপর সবগুলো খালাস পেল। খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা ছিল এটি তৎকালীন সরকার দিয়েছে যে এটি প্রমাণ করতে পারবে, অন্য মামলাগুলো প্রমাণ করতে পারেনি বলে সেই মামলা কিন্তু তাকে করেনি। এখন হচ্ছে যে এই মানুষের মধ্যে যে আপনি পারসেপশন বললেন বা জনধারণা, এই ধারণার মধ্যে হয় যে ন্যায় বিচার পাবে, এটি কিন্তু সবচেয়ে বড়। খালেদা জিয়ার বিরুদ্ধে যে দণ্ড হয়েছে, তাকে জেল খাটতে হয়েছে 6.5 বছর, মানুষ কি ধারণা করে যে তিনি ন্যায় বিচার পেয়েছেন? পাননি। ন্যায় বিচারের প্রশ্ন আসলেই তো বিচার বিভাগের প্রশ্ন আসে, বিচার বিভাগের প্রশ্ন আসে, বিচার বিভাগ কতটা দলীয়করণের প্রশ্ন আসে, দলীয়করণ, বিচারক নিয়োগ, সেই বিষয়। তার চেয়েও বড় যেটা, আপনি দুর্নীতি বা যে কোনো মামলার যে অভিযোগ প্রমাণ করার জন্যে তদন্তটা সুষ্ঠু হতে হবে। এখন যদি বানোয়াট তদন্ত হয় বা জজ মিয়ার মতো কাহিনী আমরা সাজাই, তাহলে কিন্তু ন্যায় বিচার কখনো পাওয়া যাবে না। এবং প্রকৃত অপরাধীও, আমরা যদি কাউকে নকল অপরাধী সাজাতে চাই, তখন কিন্তু প্রকৃত অপরাধী পার পেয়ে যাবে, অর্থাৎ খালাস হয়ে যাবে, দায়মুক্ত হয়ে যাবে। সুতরাং প্রতিটি মামলার ক্ষেত্রে আমরা মনে করি যে তাদেরকে মানে যথেষ্ট আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, তথ্য প্রমাণ সেটি সামনে হাজির করতে হবে এবং সুষ্ঠু তদন্ত হতে হবে। এখন দুইজনকে গ্রেপ্তার করেছে, তার গ্রেপ্তারের পরেই দেখলাম যে তাদের বিরুদ্ধে 2টি হত্যা মামলা। এখন তারাই যে এই হত্যা মামলার এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, এর পক্ষে কি তথ্য প্রমাণ আছে আমরা জানি না। সুতরাং সবটা মানুষের মধ্যে, আপনি যেটা বলছেন পারসেপশন বা জনধারণাটা কিন্তু গুরুত্বপূর্ণ, যেটা ন্যায় বিচার হচ্ছে। আর বিএনপি আমলে এরশাদ সাহেবের বিরুদ্ধে তো মামলা হয়েছিল, বিচার হয়েছে, কিন্তু সেটা সম্পর্কে কিন্তু মানুষের মধ্যে এই ধারণা নাই যে এটা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য করেছে। সুতরাং আপনি এই দুইজনের বিরুদ্ধে আবার ধরেন তারা অপরাধ করেছেন, কিন্তু তাদের যেভাবে গ্রেপ্তার করা হয়েছে সেটি কতটা, মানে একজন অপরাধীরও কিন্তু মানবিক অধিকার আছে, মৌলিক অধিকার আছে, সেটি সুরক্ষা করা প্রয়োজন। আর আমরা এতদিন বলে আসছি যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তারা বিরোধী দলের নেতা কর্মীদের, এমনকি মানবাধিকার কর্মীদের যে তাদের মৌলিক অধিকার হরণ করেছে, তাদের অযথা হয়রানি করেছে, তাদের উপর নির্যাতন চালিয়েছে। সেই একই অভিযোগ যাতে এই অন্তর্বর্তী সরকারের সময় বা পরবর্তীকালে যারা ক্ষমতায় আসবে তাদের ক্ষেত্রে না আসে। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবারও। ডক্টর মতিনুর রহমান, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, এই যে দুজনের গ্রেফতারের কথা বলছি, এবং আজকে তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী সহ আরও 7 জনের ব্যাপারে মামলা হয়েছে, যেটির ব্যাপারে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, বাধ্যতামূলক কিছু অবসরের বিষয় রয়েছে। সব কিছু মিলিয়ে ঘটনাগুলো কোন দিকে যাচ্ছে বা কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আমির ভাই আপনাকে, এবং সেই সাথে আমার সাথে দুইজন বিজ্ঞ আলোচক রয়েছেন, তাদেরকেও ধন্যবাদ। আমি সম্মানিত দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখছে তাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আপনার প্রশ্নের উত্তরে আসি। দেখুন, আমরা এমন একটা সময় আজকের এই আলোচনা করছি যেখানে আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এখন রাষ্ট্রীয় ক্ষমতায়, এই গত কিছুদিন হলে তারা এই দায়িত্ব গ্রহণ করেছেন। ইতিমধ্যেই যেটি আপনি আজকে শিরোনাম করেছেন, রাঘব বোয়ালটা ধরা পড়ছে, তো এটি নিঃসন্দেহে জনগণের ভিতরে স্বস্তি ফেলবে, কোনো সন্দেহ নেই। কারণ আমরা জানি যে আসলে বিচারহীনতার যে সংস্কৃতি, সেটি আসলে ক্রমান্বয়ে যে আপনার কোনো সময় এটি যে একেবারে জিরো টলারেন্সে ছিল, বিষয়টি এরকম নয়। তবে বিগত 16-17 বছর ধরে যেহেতু একটি দল রাষ্ট্র ক্ষমতায় ছিল, সঙ্গত কারণে এটি মানুষের ভিতরে যে ক্ষোভ, যেটি আলোচনা করেছেন সৌরভ ভাইও, সেটি পারসেপশন এবং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে মানুষের ভিতরে এক ধরনের মানে বলা যায় যে এক ধরনের শঙ্কা তৈরি করেছিল যে আসলে বাংলাদেশের প্রকৃত অর্থেই বিচার ব্যবস্থাটি আপনার নিরপেক্ষ কিনা। এবং সেটি আপনারা লক্ষ্য করবেন যে প্রধান বিচারপতি থেকে শুরু করে বেশ কিছু বিচারপতি, সিটিং বিচারপতি, তারা কিন্তু নিজেরাই নিজেদের অবস্থান থেকে অনেক সময় পলায়ন করেছেন এবং অনেকে পদত্যাগও করেছেন। আমি আসলে বর্তমান এই সময়টাই এই জায়গায় আলোচনাটা নিয়ে আসতে চাই। সেটি হচ্ছে, দেখুন, যে আন্দোলনটি হয়েছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনে যদি আপনি তরুণ সমাজের ডিমান্ডটা দেখেন, পালসটা যদি আপনি দেখেন, তাদের যে সেন্টিমেন্টটা যদি আপনি খেয়াল করেন, এটি আসলে বিবেচনায় আনতে হবে।
প্রথমত হচ্ছে তাদের ভেতরে যে সেন্টিমেন্ট সেটি হচ্ছে এরকম, তারা কেমন বাংলাদেশ চায়। তারা আসলে বৈষম্যহীন একটি বাংলাদেশ চায়, তারা আসলে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ চায়, তারা একটি মানবিক বাংলাদেশ চায়, এবং তারা আসলে নিজেরা নিজেদের যোগ্যতার বিচারে তাদের কর্ম কাণ্ডে নিজেরা অন্তর্ভুক্ত হতে চায়। এটি আসলে আমার মনে হচ্ছে যে ক্রমান্বয়ে এই জিনিসগুলো তারা প্রমাণিত করেছে। এবং আরেকটি জিনিস আপনি লক্ষ্য করবেন, এই 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 ছাত্রদের সাথে, তরুণ প্রজন্মদের সাথে মূলত তাদের যে অভিভাবক এবং আপামর জনসাধারণ, তারাও কিন্তু এর সাথে সম্পৃক্ত হয়েছেন। অর্থাৎ বাংলাদেশের মানুষের ভিতরে যে চাপা ক্ষোভ দীর্ঘদিন যাবৎ পুঞ্জীভূত ছিল, তার বাস্তব উদাহরণটা আপনি দেখবেন যে রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব, যেটিকে বলা হয় যে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, আমি ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে মনে করি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া নয়, বরং রাষ্ট্রীয় দায়িত্বে যাওয়া, জনগণের ম্যান্ডেটে রাষ্ট্র দায়িত্বে গিয়ে তারা দায়িত্ব পালন করবেন। এটি যদি তাদের প্রত্যেকটি রাষ্ট্র পরিচালনা যারা থাকবেন তাদের যে মেন্টালিটি এরকম হয়, তাহলে কিন্তু বাংলাদেশে আজকে যে সংকটটা তৈরি হচ্ছে এটা কিন্তু সংকট তৈরি হতো। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি জনগণ যে ক্ষমতার মালিক, জনগণ যে ক্ষমতার উৎস, এটি কিন্তু প্রমাণিত হয়েছে। সুতরাং এই জনগণকে ক্ষমতায়নটা কিন্তু আপনি করেননি। জনগণের ক্ষমতা অর্থাৎ প্রত্যক্ষ ভোটে জনগণের মাধ্যমে যে নির্বাচন প্রতিনিধি, সেটি কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু এটি অনুপস্থিত থেকেছে, যার ফলে এটি কিন্তু স্বাধীনতার পরে এরকম ব্যাপক আকারে এবং মানে ম্যাসিভ আকারে এই ঘটনাগুলো ঘটে নাই। ফলে জনগণ এবং শিক্ষার্থীদের মাঝে যে এক ধরনের ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশই কিন্তু এই আন্দোলন, যেটির ফলশ্রুতিতে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার দেখেছি। আমি আশা করতে পারি, আমি বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব রয়েছেন, বিশেষ করে প্রধান উপদেষ্টা সহ, উনি একজন সজ্জন মানুষ। এটি দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে তার যথেষ্ট সুনাম আছে, এবং উনি একজন প্রজেক্টেড মানুষ, ইন্টারন্যাশনালি অনেক রেপুটেড একজন মানুষ, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। আমাদের বাংলাদেশি জনগণের ভিতরে একজন গৌরবের জায়গা। তো দেখেন, তাকেও নিয়ে কিন্তু অনেক ধরনের কটূক্তি হচ্ছে, এবং তাকেও আপনি কিছুদিন আগেও আপনার সুপ্রিম কোর্টে তাকে কিন্তু বারান্দায় ঘুরতে হচ্ছে। সুতরাং আমি যেটা মনে করি সেটি হচ্ছে এরকম, এই যে বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশন কিন্তু আমরা একজন নাগরিক হিসেবে প্রত্যাশা করি না। আমরা চাই অসংখ্য ধন্যবাদ। একটি আমি সুস্থ, আবারও আসবো স্বাভাবিক, আপনার কাছে। মানবিক বাংলাদেশ তৈরি হোক, এবং সেজন্য মূলত আসলে প্রত্যেকটি মানুষ যদি তার জায়গায় থেকে তার স্ব দায়িত্ব যদি নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে এবং সততার সাথে যদি পালন করতো, তাহলে কিন্তু আজকে এই জিনিসগুলো হতো। আজকে অসংখ্য দেখেন, ধন্যবাদ। যেটা আমি আসবো আবারও। এটা বলেই শেষ করে দিই এই জায়গাতে। সোহরাব ভাই যে কথাটি বলেছেন যে দুজন, একজন হচ্ছে আনিসুল হক সাহেব, সাবেক আইন মন্ত্রী, এবং বেসরকারি প্রধানমন্ত্রী বেসরকারি উপদেষ্টা সালমান সাহেব। আপনি দেখবেন যে এই দুটি ব্যক্তি, আমি যদি আমার জায়গা থেকে বলি, বয়োজ্যেষ্ঠ মানুষ। সুতরাং তাদের যে অপকর্ম, এটি কিন্তু এখনো প্রমাণিত হয় নাই, কিন্তু পাবলিক পারসেপশন হচ্ছে তারা এই অপকর্মের সাথে, তাদের যে স্পিচগুলো আপনি যদি টেলিভিশনে দেখেন, সেখানে কিন্তু ছাত্র হত্যা হচ্ছে, ছাত্র আন্দোলন করছে, এবং এই বিষয়গুলো নিয়ে তাদের যে ডিলিংস গুলো, সেটা কিন্তু মানুষের ভিতরে এক ধরনের ক্ষোভের সৃষ্টি করেছে, যার অসংখ্য ফলে ধন্যবাদ। আজকে এই জায়গাতেও কিন্তু মানুষ তাদের জন্য খুব বেশি যে দুঃখ প্রকাশ করছে বা অনুশোচনা করছে, এটি কিন্তু নয়। বাট এটি আমরা চাই না, আমি ব্যক্তিগত মনে করি এটা আমি চাই না। এই জায়গা থেকে আমরা অবসান চাই। অবশ্যই আসবো আমি। ডক্টর কামরুল হাসান, যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম, এবং ডক্টর মতিনুর রহমান যে বিষয়টি বলছিলেন, যে এই যে যেমন কিছুদিন আগেই আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি যখন প্রতিনিয়তই আইনের কাঠগড়ায় দাঁড়াচ্ছিলেন কিংবা কোর্টের বারান্দায় যাচ্ছিলেন, তখন ওনার প্রতি যে আইনের প্রক্রিয়া বা আইনি ব্যবস্থা যেটি ওনার বিরুদ্ধে ছিল, আজকে যখন এই যে 7 জনের কথা আমরা বলছি, এই আইনি প্রক্রিয়া, এই দুটোর মধ্যে পাবলিক পারসেপশনটা কেমন, তখনকার সময়ে জনগণের ভেতর ধারণাটা কেমন ছিল, বা এখনই ধারণাটা কেমন? ধন্যবাদ আপনাকে, আমার শ্রদ্ধেয় সহ-আলোচকদ্বয় এবং যারা শুনছেন। দেখুন, আজকের যে প্রেক্ষাপট, এটা একটু তো ভিন্ন এই জন্য বলছি যে গত 17-18 বছর যেই গুম, খুন, অত্যাচার, কর্তৃত্ববাদী সরকারের নানা ধরনের নিপীড়ন, সেগুলোর একটা প্রেক্ষাপট ছিল, এবং সেখান থেকে যেই গণঅভ্যুত্থানটি হলো, তার কিন্তু একটা বড় ধরনের কস্ট রয়েছে। প্রায় 450 ছাত্র জনতা হত্যার দায় রয়েছে। তারপর গত 15 বছর কোনোভাবেই ওই তারা যেই কাজগুলো করেছে, বিশেষ করে বিনা বিচারের গুম, হত্যা, খুনের যে বিষয়টা ছিল, সেগুলোর আসলে ওইভাবে, যেহেতু বিচার বিভাগ বা অন্য কোনো বিভাগই সঠিকভাবে কাজ করেনি, প্রায় টপ ডাউন একটা সিস্টেমের মধ্যে ছিল, এবং সেটার পরিমাণ হত্যায় দেখেছি 2699 জন এই 15 বছরে হত্যা করেছে, গুম করেছে
677 জন বণিক বার্তার আজকের ইয়েতে দেখেছি। এবং ব্যাংকিং এবং জ্বালানি খাত সহ আর্থিক বড় বড় খাতে দুর্নীতি এবং অর্থ পাচার, শুধু ব্যাংক কেলেঙ্কারি 92,000 কোটি টাকা লোপাট। দেখুন, এর আগে ব্যক্তিগতভাবে যে কোনো আসামি, অভিযুক্ত ব্যক্তি এবং বিচার প্রক্রিয়ায় তাদের যেই খামখেয়ালি, সেখানে সেই অপরাধ এবং আজকে যে 3টা তালিকায় যে 3টি কথা হাজার হাজার আছে আরও। এবং আপনারা জানেন দুর্নীতিতে প্রায় 2,500 দুর্নীতিবাজের তালিকা আছে দুদকে। যদি শুধু এই গণ অভ্যুত্থানে, এই যেটাকে বাংলা বসন্ত বলছে সবাই, 24-এর মুক্তিযোদ্ধাদের নতুন যুদ্ধ, সেখানে কিন্তু ছাত্র জনতা প্রাণ দিয়েছে 450। তো এই অবস্থায় আপনি যদি পরিস্থিতি স্বাভাবিক করতে চান, তাহলে প্রথম আপনাকে যেটা করতে হবে, শান্তি শৃঙ্খলা আনতে হলে তাদের যে দাবি, এবং এটা গণদাবি, সেটা হচ্ছে বিচারের আওতায় আনতে হবে। এবং যেই সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটার চরিত্র বৈশিষ্ট্য এটা জনগণের সংবিধানে পরিচালিত হচ্ছে। যেহেতু অসাংবিধানিক আমি বলি না, অসাংবিধানিক তো হতেই পারে, রেটিফাই করতে হবে আমাদের এক্সিস্টিং সংবিধান অনুযায়ী। কিন্তু আমরা তো ভালো করেই জানি গণপরিষদ গঠন করে নতুন সংবিধান করার প্রস্তাবও তারা দিয়েছেন। ফলে তাদের কাছে বিদ্যমান সংবিধান ত্রুটিমুক্ত নয়, জনগণের সংবিধানই মূল। এই যে নতুন একটি অবস্থা, এখানে প্রত্যাশা হচ্ছে যে পতিত স্বৈরাচার সরকার, কর্তৃত্ববাদী সরকার যে জুলুম নির্যাতন করেছে, তার একটিও যদি এই সরকারের সময় হয়, তাহলে গণপ্রত্যাশা বিরোধী হবে। ফলে আমি যেটা মনে করি যে জনগণের দাবি আসলে এটা নয় যে কারো বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ। জনগণের দাবি হচ্ছে আইন যেভাবে চলে, আইন স্বাভাবিক প্রক্রিয়া চলবে, নিজস্ব গতিতে চলবে, এবং তদন্ত করে যে দোষী হবে তাকে শাস্তির আওতায় আনতে হবে। দেখুন, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, উনি তো আসলে দলটাকেও ক্ষতিগ্রস্ত করেছেন। আমি দেখলাম যে ইয়েতে তার বিরুদ্ধে যেই মামলাটি হয়েছে, এবং সেই মামলায় লক্ষ্য করেছি আজ দুপুরে যেটা হয়েছে, আমির হামজা নামে এক ভদ্রলোকই মামলাটি করেছে দেখলাম। এবং অভিযোগ হচ্ছে 19/7/2024 বিকাল 4টায় মুদির দোকানদার আবু সাইদকে হত্যা করার অভিযোগ, এবং তার সঙ্গে বাকি 7 জন রয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে যিনি অভিযোগ মামলাটি করেছেন, তার কথা হচ্ছে তার বাড়ি পঞ্চগড়ে, এবং খুবই দরিদ্র মানুষ, তার পক্ষে ঢাকায় এসে মামলা চালা। তিনি বিবেকের তাড়নায় করেছেন। আইনের বাধ্যবাধকতায় আদালত এই বিষয়টিকে বিবেচনায় নিয়েছেন। এবং আমরা দেখেছি যে বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের যে আদালত রাজেশ চৌধুরী সেখানে দিয়েছেন, এবং এটাকে আসলে আমলে নিয়ে তদন্তের কথাও বলেছেন। দেখুন, এখানে প্রাক্তন প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে। তাহলে আজকে আমরা যে দেখলাম যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বেসরকারি প্রতিষ্ঠান বা শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী, নিশ্চয়ই এই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা দুজন মন্ত্রী। উপদেষ্টা তো সকল সুকর্ম অপকর্ম সকল বিষয়ে উপদেশ দেওয়ার অভিযোগ যদি থাকে, সেটা তার কাঁধে নিতে হবে। আমি যেটা বলেছি, 450 ছাত্র জনতার রক্তে এই দেশটা এখনও রঞ্জিত, এবং আমরা দেখেছি কি পরিমাণ দুর্নীতি, দুঃশাসন, এবং কতটা নির্লজ্জভাবে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর সাথে যখন আমাদের ব্যবসায়ী নেতারা একটা সভার আয়োজন করলেন, এবং তারা কিন্তু তাদের কি কি ক্ষতি হয়েছে সেটা পরিমাপ, সেটা করতে তাদের সময় লাগেনি। খুব অল্প সময়ে কত কোটি টাকা ক্ষতি হয়েছে এটা, অথচ ওই সরকার এবং উপদেষ্টা বা এই নাবালক মন্ত্রীর যে একটা বিশেষ টিম ছিল বাচাল মন্ত্রীদের, তারা কিন্তু কয়টা লাশ পড়েছে তার হিসাব তখনও দিতে পারেনি। ফলে এই প্রেক্ষাপটটার সাথে অতীতের প্রেক্ষাপটকেও যদি মিলিয়ে ফেলেন, এটা একটা ক্যাটাগরিক্যাল মিস্টেক হবে, এটা করা উচিত নয়। ফলে এই আমরা যেই বাচ্চারা আমাদেরকে যেই স্বপ্নটা দেখাচ্ছে, সেই স্বপ্নে যারা রাজনীতিবিদ, রাজনৈতিক সংগঠন, তাদের জন্য বলছি যে ডক্টর ইউনূস তিনি কিন্তু পরিষ্কার বলেছেন, আমি রাজনৈতিক নেতৃত্ব সহ আমি চেষ্টা করব এই অবস্থা থেকে আসলে কিভাবে আমরা উত্তরণ ঘটাতে পারি। এবং তার যে টিম আছে, আমি অবশ্যই বলবো নবীন প্রবীণের সমন্বয়, কিন্তু কোনো অবস্থাতেই এত বড় সংকট মোকাবেলা করবার জন্য এই তাদের সংখ্যা এবং অভিজ্ঞতা পর্যাপ্ত নয়। তবে
এই বিশেষ অবস্থায় তিনি যেই প্রত্যাশাটা রাখছেন সেটা হচ্ছে সর্বস্তরের সহযোগিতা জনগণ করছে, কিন্তু আমরা দেখলাম যে একজন উপদেষ্টা, একজন মন্ত্রী, একজন উপদেষ্টা তো নয়, রীতিমতো বাংলাদেশের অর্ধেকের মালিক এরকম মানুষ, এবং তাদের আসলে বক্তব্য না, এগুলো বাণী হিসাবে আসতো, তাদেরকে এভাবে নৌকায় পালিয়ে যেতে হয় এবং তাদের এইভাবে ধরতে হয়, এটা আসলে কোনোভাবেই কাম্য না, এবং এই জিনিসটি থেকে কেউ শেখে না। সেই জন্য আমি মনে করি, আরেকটা কথা বলি শেষ করি, সেই জন্য আমি মনে করি যে তাদের এই যে পরিণতি, এটা হচ্ছে অনিবার্য, তারা বিচারের আওতায় আসতে হবে। আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে হলে আস্থা যদি অর্জন করতে হয়, আপনি 450 ছাত্র জনতা হত্যাকারীকে আপনি বিচারের আওতায় না এনে আইন শৃঙ্খলা স্বাভাবিক হবে, এগুলো চিন্তা করা উচিত না। তবে শিক্ষার বিষয় হচ্ছে যারা এই সময়ে মানে এই স্বাভাবিক প্রক্রিয়ায় আমাদের অর্থনৈতিক এই দুর্গতি এবং শৃঙ্খলা ফিরিয়ে আনবার জন্য প্রাথমিক যে সহযোগিতার আহ্বান করেছে, সেখানে রাজনীতি নিয়ে আসছেন, সীমান্তে লোকজন নিয়ে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করছেন, এগুলোতে একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হব। শিক্ষা নিতে। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জনাব সোহরাব হাসান। যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম, আমরা দেখছি কিছু বাধ্যতামূলক অবসর প্রশাসনে দেখা গেছে, বিশেষ করে পুলিশ প্রশাসনে, আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে, অন্যান্য জায়গায় হয়তো সেটি পর্যায়ক্রমে দেখা যাবে। কিন্তু এই যে অবস্থাগুলো এবং বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলন, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে শীর্ষ পর্যায়ে আরও রদবদলের কিংবা যারা সেরকম দুর্নীতিগ্রস্ত বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তো এই বিষয়গুলো পর্যায়ে আপনার কাছে কি মনে হয় যে কিভাবে বিষয়গুলো করলে সমন্বয় করা যাবে কিংবা এক ধরনের বড় ধরনের ঝাঁকুনি খাবে না? কারণ প্রশাসনে তো এক ধরনের সীমাবদ্ধতা থাকে না। এখন প্রশাসনটা কে চালাচ্ছে? যেমন বৈষম্য বিরোধী যে আন্দোলনে যারা নেতৃত্ব দিলেন, তাদের দুজন প্রতিনিধি আছেন, নাগরিক সমাজের প্রতিনিধি ডক্টর মোহাম্মদ ইউনূস সহ। আর পিছনে কি সশস্ত্র বাহিনীর ভূমিকা আছে? সেনাপ্রধান অনেক বিষয়ে কিন্তু কথা বলছেন যে সংখ্যালঘুদের ব্যাপারে বিদেশের কোনো চাপ নেই। খুব ভালো কথা হচ্ছে। প্রথমত হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির উন্নতি করতে হবে। কোনো রকম এখনও ওই পাড়ায় পাড়ায় মানে শিক্ষার্থী বা এলাকাবাসীর পাহারা দিয়ে বেশি দিন চলবে না। এমনকি হ্যাঁ, পুলিশ বাহিনীর বেশিরভাগ সদস্যই ফিরতে শুরু করেছেন, ফিরছেন, তারা দায়িত্ব পালন করছেন। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান তো মানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠান খোলাও হয়েছে কিন্তু ক্লাস হচ্ছে না, কারণ শিক্ষার্থীরা বাইরে, তাদেরকে অন্য কাজে নিয়োগ করা হচ্ছে। তো আমি মনে করি যে যত দ্রুত সম্ভব, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেয় যে বিশ্ববিদ্যালয় খোলা, ক্লাস পরীক্ষা হবে কি হবে না। তাই এখানে একটা সমস্যা হচ্ছে যে অধিকাংশ বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে উপাচার্য, রেজিস্ট্রার, প্রাধ্যক্ষ, প্রক্টর, তাহলে সেখানে পরিচালনা তো একটা কঠিন ব্যাপার। এগুলো কিভাবে নিয়ে আসা হবে? আবার ধরুন যে আমরা শিক্ষার্থীদের যে আন্দোলন, সেটা কিন্তু কোন দলীয় না, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, এখানে কামরুল ভাই আছেন, জানেন যে বিশ্ববিদ্যালয় হচ্ছে দুই ভাগে বিভক্ত, শিক্ষকরা দুই ভাগে বিভক্ত, প্রশাসনের মধ্যে এক ধরনের চাপান উত্তর ছিল। সুতরাং এটি এক ধরনের ছাত্র রাজনীতি তো আছে, মানে ছাত্র রাজনীতি ছিল, ধরেন রাজনীতি, দলীয় রাজনীতি যারা করছে তারা হয়তো থাকলো না, কিন্তু সমন্বয়টি কীভাবে? এখন এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন, যারা আন্দোলন করেছে, শিক্ষক, সবাই সমন্বিতভাবে কিন্তু এই উদ্যোগটা নিতে হবে। ক্যাম্পাসে একটি সুষ্ঠু পরিবেশ, প্রশাসন, বিশাল প্রশাসন, বাংলাদেশের 17 কোটি মানুষের জন্য যে প্রশাসন, পুলিশের কথা বললাম, কিন্তু জনপ্রশাসন বলতে যেটা বোঝায় যে পুলিশের জনপ্রশাসনেরই অংশ, কিন্তু দাপ্তরিক কাজগুলো যারা করবেন আইন শৃঙ্খলা রক্ষার বাইরে, তার মধ্যে আর্থিক খাত, বিভিন্ন খাত আছে, শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, আর্থিক খাত আছে। কিছু কিছু হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নতুন একজন দেওয়া হলো, কিন্তু অন্য অনেক ব্যাংক, এনবিআর চেয়ারম্যান নিয়ে তিনি পদত্যাগ করেছেন, সাবেক পদত্যাগ করেননি, কিন্তু তার বিরুদ্ধে করেননি। হ্যাঁ,
যে ইয়ে এখন চলছে, আন্দোলন প্রশাসনে চলছে। শিক্ষার্থীরা বলেছেন যে প্রশাসনে যারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন গত সরকারে আমলে তাদের যাতে বাদ দেওয়া হয়, তাহলে প্রশাসন চালানো যাবে কিনা সেই এটা কথাই একটা আসছিলাম। প্রশ্ন। Right. আর এই শৃঙ্খলা কবে ফিরে আসবে, এবং এর ভিতরে এই যে পদোন্নতি বঞ্চিত, বৈষম্যের শিকার ইত্যাদি বলে আর আবার এক ধরনের আন্দোলন চলছে। না, প্রায়। আন্দোলন চলছে, কিন্তু সেখানে আরো সুযোগ সন্ধানীদের কি বলে দৌরত্ব বেড়ে যায় কিনা, সবটা মিলে একটা অগোছালো পরিবেশ। এবং প্রথমত হচ্ছে যেটি আইন শৃঙ্খলার, এটি খুবই জোর দেওয়া উচিত ছিল আগেই, 3 দিন কিন্তু এক ধরনের আমরা অরাজক অবস্থার মধ্যে দিয়েছিলাম। জি। এখন এটা কত, হ্যাঁ, বিভিন্ন খাতোয়ারি উপদেষ্টারা ঘন ঘন বৈঠক না করে আমার মনে হচ্ছে যে এই তার যে এলাকা সেক্টর ওয়াইজ ধরে ধরে হ্যাঁ, সেই সব তার জায়গায় দেখা তার দরকার। যে এলাকা, তার মন্ত্রণালয় বিভাগের গুলো ধরে কিভাবে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা ফিরিয়ে যায় আনা যায়, সেটি এবং চিন্তা এটাকে করা। সচল করা যায়। শুধু স্বাভাবিক পরিবেশ আনলে হবে না, তার যে কার্যক্রম মন্ত্রণালয়ের, এখন বাণিজ্য মন্ত্রণালয়ের যে কাজ, তা সেটা যদি স্থবির থাকে তাহলে আপনি রদবদল করলেন না করলেন তাতে কিছু আসে যায় না। এভাবে প্রতিটি খাত, সে শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা, হ্যাঁ জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চয়ই চলছে। আর যে বিষয়টি হলো যে আস্থা ফিরিয়ে আনা। জি, আমি আসবো আবারও একটু আমি শুনে মনে আসি। করি যে এ ব্যাপারে সরকার, অন্তর্বর্তী সরকার কাজ করবে, আরো আশা বেশি করি। মনোযোগী হবে। কিন্তু তাদের মধ্যেও একটা চাপানোতর আছে, যেমন 15ই আগস্ট যে ছুটি ছিল সেটা কিন্তু বাতিল অন্তর্বর্তী করা সরকার হয়েছে। বাতিল জি, করে দিয়েছে। আমি আসবো আবারও একটু শুনে আসি। ডক্টর এ কে মতিনুর রহমান, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, এই যে প্রশাসনের যে রদবদলের কথা বলা হচ্ছে, কিংবা সব জায়গায় যে এক ধরনের কেউ নিজে পদত্যাগ করছেন কিংবা কাউকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই সব কিছু মিলিয়ে প্রশাসনে যখন ঢেলে সাজানোর ব্যাপারটি একবারে চলে আসে, তখন কবে নাগাদ স্বাভাবিক হবে? যদি একেবারে নির্দিষ্ট করে শিক্ষা খাতের কথাই বলি, আপনি যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আছেন, যে ক্লাসেই বা কবে ছাত্ররা ফিরবে, শিক্ষক ছাত্রদের যে মিলন মেলায় পরিণত হওয়ার কথা ক্যাম্পাসগুলো, সেই জায়গাটি কবে হবে? ছাত্ররা তো এখনও রাস্তায় আছে, তারা নানা রকম সংস্কারের মধ্যে আছে, এইসবটা তো আসলে পার্মানেন্ট সলিউশন না। সেই জায়গায় তাদের শিক্ষাঙ্গনে ফেরার ব্যাপারটি কি হবে? আচ্ছা, ধন্যবাদ আমিনুল ভাই আপনাকে আবারও আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আমি শুরু করি এভাবেই, সেটা হচ্ছে যে দেখুন, দীর্ঘদিনের যে একটি আহ, কি বলা যায়, যে কর্তৃত্ববাদী সরকারি শাসন, এই শাসন থেকে যখন তারা পালিয়ে যায় তখন ওভারনাইট কিন্তু সবকিছুই স্বাভাবিক হবে এমনটি কিন্তু প্রত্যাশা আমি ব্যক্তিগতভাবে করি না। আমি জানি যে কিছু সময় অবশ্যই আপনাকে দিতে হবে, এবং আমার ধারণা বাংলাদেশের জনগণও আসলে সেই সময়টা দিতে চায়। তার কারণ তারা চায় যে আসলে এখন যে অবস্থাটা চলছে, এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরকে সময় দিতে চাই। আমি ব্যক্তিগতভাবে আমি নাগরিক হিসেবে মনে করি। আমি একটু এই জায়গা থেকে শুরু করি। যেমন গত 9 তারিখে আমি যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ে কাজ করছি, এবং এখানে আপনার 3জন ব্যক্তি পদত্যাগ করায় আলটিমেটলি আইনগতভাবে যেটি হয় সেটি হচ্ছে ডিনস কমিটি আছে আমাদের বিশ্ববিদ্যালয়ে, যেটি প্রক্রিয়াগতভাবে আমি এই ডিনস কমিটির সভাপতি। গত 9 তারিখে আমরা একটা মিটিং করেছি, করে আমরা কিন্তু মন্ত্রণালয়ে একটা চিঠি পাঠিয়েছি। এবং এটির কারণ হচ্ছে আমাদের যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সমন্বয়কারী বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের একটা ডিমান্ড ছিল যে যত দ্রুত সম্ভব স্যার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা খুলে দেয়। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের যে অ্যাক্ট, সেই অনুযায়ী আমরা নিজেরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারি না। যেহেতু প্রশাসন পদত্যাগ করেছে, শুধু সিন্ডিকেট করে বন্ধ করা হয়েছে। এই সিন্ডিকেট আহ্বান করতে গেলে নিঃসন্দেহে সেই প্রশাসনগুলোর প্রয়োজন আছে। এখন আগামীকালকে আরেকটা মিটিং আছে আমাদের, যেখানে আজকে আমাকে সমন্বয়কারী ফোন দিয়েছে যে আপনারা স্যার আমাদের ক্লাস ওপেন করার সুযোগ করে দেন। তারা অলরেডি বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে, হলগুলোতে অবস্থান করছে, এবং তারা কিন্তু বিশ্ববিদ্যালয়কে ওন করছে, তারা পাহারা দিচ্ছে, তার পরিষ্কার পরিচ্ছন্ন এই কার্যক্রমের সাথে জড়িত। এখানে দেখুন, একটা জিনিস আমি এখানে বলতে চাই, সৌরভ ভাই বলেছেন এখানে, সেটি হচ্ছে আইনের যে আইন যথারীতি তার অনুযায়ী চলবে, কথাটা খুবই সত্য, শুনতেও ভালো লাগে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আইনের প্রয়োগটা খুব গুরুত্বপূর্ণ। আইন আসলে যথারীতি প্রয়োগটা হয় কিনা, এই আইনের যথারীতি প্রয়োগ না হওয়ার কারণে কিন্তু আইনের অপব্যবহার হয়, এবং এই অপব্যবহার করার কারণে আজকে দেখুন যে একটি সরকার যার প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল মন্ত্রীরা পালিয়ে যাচ্ছে। কি কারণে? কারণ নিশ্চয়ই তারা এমন কিছু কার্যক্রম করেছেন, তার নিজের ভিতরে আস্থা ছিল না যে আমি জনগণের ভেতরে থাকবো। কারণ এই ঘটনা কিন্তু অতীতে কখনোই ঘটে নাই, ইভেন স্বৈরশাসক এরশাদের সময় কিন্তু ঘটে নাই। আরেকটি লক্ষ্য যদি দেখেন, ষড়যন্ত্র, আমি ব্যক্তিগতভাবে মনে করি ষড়যন্ত্র যে এখনো পুরোপুরি শেষ হয়েছে তাও নয়। কারণ বিগত দিনের যে সরকারের যে চাদর,
পুরো দেশব্যাপী এই চাদরের উপরে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এখানে অবস্থান করছে। সুতরাং এই চাদরের বিভিন্ন জায়গা আছে গুরুত্বপূর্ণ, সেই জায়গাগুলিতে অন্তর্বর্তীকালীন সরকারকে দৃষ্টি দিতে হবে, এই চাদর পরিবর্তন করতে হবে তাদের মতো করে, তাদের নিরাপত্তার জন্য, বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তার জন্য। আরেকটি জিনিস, যে নেক্সাসটা তৈরি হয়েছিল দীর্ঘদিন যাবত, এই নেক্সাস কিন্তু আপনাকে ভাঙতে হবে, কারণ আমি মনে করি এটি ক্রমান্বয়ে ভাঙা শুরু হয়েছে এবং সম্ভবত এটা খুব শীঘ্রই এই ব্যাপারে আমরা নিশ্চয়ই আরো পজিটিভিটি দেখব। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা আপনি নিশ্চিত করতে না পারবেন বিশ্ববিদ্যালয়গুলোতে, সকল ছাত্রের সহাবস্থান নিশ্চিত করা না যাবে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় নিশ্চয়ই বর্তমান সরকার এই ব্যাপারে চিন্তা ভাবনা করছেন এবং তারা নিশ্চয়ই একটা জুডিশিয়াল সিদ্ধান্ত এখানে দিবেন। আরেকটি জিনিস আপনি দেখেন যে এখানে আমি এই কথাটি বলতে চাই, সেটি হচ্ছে যে আপনি মোটা দাগে কয়েকটি ঘটনা বলি আপনাকে। একটা হচ্ছে পিলখানার ঘটনা। আপনি দেখেন পিলখানার যে আমি আসছি, পিলখানায় যে 57 জন সেনা কর্মকর্তা হত্যা হয়েছে, এর বিচার কিন্তু বাংলাদেশের মানুষ দৃশ্যপটে দেখে নাই। 2 নম্বর আপনি দেখেন হেফাজতের উপরে যে নির্যাতনটা হচ্ছে, যে হত্যাটা হচ্ছে, সেটাও কিন্তু বাংলাদেশের আমি আসবো, আবার আপনার কাছে আসবো, একটু শুনে আসি। আমাকে যদি পরবর্তী সুযোগ দেন তাহলে জি সুযোগ দেব জি, তাহলে আমি পরে এটা তুলে দেবো। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ডক্টর কামরুল হাসান, যে বিষয়টা আমরা বলছিলাম যে এই যে প্রশাসনের রদবদল বা অন্যান্য ক্ষেত্রে কারণে যে অবস্থা তৈরি হয়েছে, স্বাভাবিকতা ফিরে আসতে আসলে কতদিন লাগবে, এবং বিশেষ করে শিক্ষাঙ্গনের কথাও বলছিলাম। ধন্যবাদ আপনাকে। শিক্ষাঙ্গনের বিষয়টা আসলে খুবই দুশ্চিন্তায় পড়েছি আমরা নিজেরাও, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সচল করা অন্য যে কোনো সময় চেয়ে একটু ভিন্ন রকম। কারণ শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিক পুলিশের যে সেবা সেটা দিচ্ছে, আর পুলিশ বাহিনী পুরো পালিয়ে গেছে আস্তে আস্তে। নানা প্রক্রিয়ার ভিতর ওরা ফিরছে, তাদের সিম্বল, তাদের পোশাক, এইসব পরিবর্তন, মানসিকতার পরিবর্তন। এবং পুলিশকে আনলেই তো হবে না, যে ওসি নিয়োগের যে প্রক্রিয়াটা, একটা উদাহরণই শুধু যদি বিবেচনা করেন, এটা ব্যক্তিকেন্দ্রিক, এটা থানা একটা ব্যক্তির হাতে। এবং এখানে যেই ভয়াবহ দুর্নীতি, দলীয়করণ এবং যেই মানে একটা রাষ্ট্রযন্ত্র কিভাবে কর্তৃত্ববাদী সরকার রাষ্ট্রকে, জনগণকে এবং কিছু ব্যক্তিকে দুর্নীতিগ্রস্ত করতে পারে, সেটা আমরা দেখলাম। ফলে অন্তর্বর্তীকালীন সরকার যদি পুলিশকে ব্যবহার করতে চায়, এখানে ভিতরে যেই দুর্নীতি বা যা যা হয়েছে কিছু তো অবগত হতে হবে, তা না হলে হুট করে একটা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে দিয়ে দিলেন, আরেকজন আসলে কোনো অপরাধী করেনি, শুধু পুলিশের পোশাক পরেছে বলেই তার বিরুদ্ধে আঙ্গুলি তুললেন। এই বিষয়গুলা শৃঙ্খলা যেহেতু আনা কঠিন, সেই জন্য শিক্ষার্থীরা যেহেতু পরিচ্ছন্নতা কিংবা ট্রাফিকিংয়ের কাজে আছে, সেই জায়গাগুলোতে শিক্ষার্থীদের ফিরিয়ে নেওয়া, এটা একটা বাস্তবতা। আরেকটা হচ্ছে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি চায় না। তারা নিশ্চয়ই যেটা চায় সেটা হচ্ছে যেমন তাদের নিজস্ব ছাত্রদের, অর্থাৎ দলীয় লেজুর ভিত্তি থাকবে না, কিন্তু ছাত্রদের মধ্যে নির্বাচন থাকবে, তাদের সংসদ থাকবে, এইটা ছাত্র সংসদ নির্বাচনগুলো তারা চায়। এই বিষয়গুলো একটা বড় ধরনের রাজনৈতিক ফয়সালার বিষয়। দেখুন, বাম ছাত্র সংগঠন যারা আছে তারা নিশ্চয়ই বলবে যে আমাদের একটা আদর্শ আছে এবং আমরা ছাত্র রাজনীতি করবার যে লক্ষ্য, সেটা হচ্ছে দেশের নানান ধরনের পরিবর্তন। আবার একই সময় দেখা যাচ্ছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক উসামা ফাতেমা, তার একটা কথা আমার খুবই ভালো লেগেছে। তিনি বলছেন যে আসলে যে বিদ্যমান কাঠামো, সেটায় দেশ এবং বিশ্ববিদ্যালয় উভয়টাই আসলে খুব সংকটে আছে। দেখেন, উনি বলছে যে যে অবস্থা চলছে, এটায় যদি যে কোনো দল স্বৈরাচারী হয়ে ওঠার সম্ভাবনা থাকে, তাহলে আমাদের কিন্তু রাষ্ট্রীয় সংস্কার, সংবিধান সংস্কার, আইন পরিচালিত করা, এইসবগুলো যদি না হয়, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে সচল করা অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতি সচল করা, এগুলো একটা আরেকটার সাথে জড়িত। যার কারণে আমার মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কাজটি করা উচিত, আমরা যেহেতু দুর্নীতি এবং অর্থ পাচার সহ সব কিছু মিলে আমরা জানি না কি অবস্থা, আমাদের যে অন্তত 2-3 জন উপদেষ্টা আছেন যারা অত্যন্ত প্রাজ্ঞ, এই অ্যাসেসমেন্টটা যখন হবে, আমরা মোটামুটি একেবারে ভঙ্গুর অর্থনীতিটাকে মোটামুটি মানে শুরু করবার অবস্থায় যেতে হবে। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা করার যে কাজটা, সেটা করতে হবে। সেক্ষেত্রে বড় ধরনের সংস্কার কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আপাতত
প্রাধান্য নির্ধারণ করতে হবে। আসলে আমরা প্রাধিকার আসলে কোনটা দিতে হবে, কোনটা করব, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ। আমি আসবো, আবারও একটা বিরতি নিয়ে আসবো। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব সরফ হাসান, যে বিষয়টি আলাপ করছিলাম, এমনি আইনি যে প্রক্রিয়া, অপরাধী ধরে, সেটি একটি বিষয় ছিল আজকে দিনের আলোচনার বিষয়। আরেকটি বিষয় ছিল, এবং গত কয়েকদিন থেকেই আলোচিত হচ্ছে, সংখ্যালঘুদের উপরে যে আক্রমণের কথা বলা হচ্ছে বা তাদের বাড়িঘর হামলার কথা বলা হচ্ছে। এই জায়গায় কিছুটা বলা হচ্ছে গুজব আছে, কিছু অতিরঞ্জন আছে। সব কিছু মিলিয়ে কিভাবে দেখছেন? বিশেষ করে পার্শ্ববর্তী দেশেও কিছু প্রচারণা রয়েছে, সেগুলো নিয়েও আজকে সেনাপ্রধান নিজেই বলেছেন যে বিদেশের কোনো চাপ নেই, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আবার যারা সংখ্যালঘু নেতা তারা আশ্বাস পেয়ে আপাতত তাদের কর্মসূচি স্থগিত করেছেন। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে আমাদের যে কোনো রাজনৈতিক পালাবদল বা দুর্যোগ যদি বলি, ক্রান্তিকালে সংখ্যালঘুরা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হন। তাদের উপর হামলা হয়, তাদের বাড়িঘরে লুটপাট হয়, এমনকি উপাসনালয়ে। যে সৌরভ ভাই, একটু আমি একটা জিনিস আপনি একটু আমাকে মানে সংশোধন করবেন যদি মানে ভুল হয়ে থাকে। এবারকার যে বিষয়টি, এই জায়গায় মানে সংখ্যালঘু দেখার মানে যুক্তি কতটা রয়েছে? যেই জায়গায় আওয়ামী লীগের উপর যখন হামলা হয়, তখন তো আওয়ামী লীগের নেতাকর্মী যারা, সেখানে তো আওয়ামী লীগের নেতাকর্মী বলতে হিন্দু মুসলমান সবাই আছে, বৌদ্ধ খ্রিস্টান, তো মুসলমানের বাড়িতেও তো হামলা হয়েছে, সেই সব হয়েছে। সেই জায়গায় অনেকেই বলছে যে এটিকে কি সংখ্যালঘুর উপর আক্রমণ ধরা যায় কিনা? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। প্রশ্ন হলো যে যারা আওয়ামী লীগ করেন এবং সংখ্যাগুরু সম্প্রদায়ের, তাদের যে সংঘবদ্ধতা, তাদের যে সংখ্যা, মানে তারা সংখ্যা অনেক বেশি। একটা পাড়ায় তারা হয়তো 100 জনের মধ্যে হলো 40 জন। সুতরাং তাদের উপর আক্রমণ করতে গেলে কিন্তু প্রতিপক্ষ যদি ক্ষতিগ্রস্তও হয় বা এতদিন নিগ্রহের শিকার হয়েও থাকে, তাহলে একটু ভয় পায়, অথবা তারা প্রথম সুযোগেই পালিয়ে গেছে। যেমন বরিশালের কথাই যে আপনি ধরেন, একজন কাউন্সিলর সহ মেয়রের বাড়িতে 3 জন পুড়ে মারা গেছে। আমি বলছি যে এখন সবটাই কিন্তু সংখ্যালঘুদের সুবিধা হয় কি, আক্রমণ করতে সুবিধা হচ্ছে যে সংখ্যালঘু আক্রমণ করলে তার পাশে কেউ দাঁড়াবে না, আর সংখ্যাগুরুর উপর আক্রমণ করলে তার আত্মীয় স্বজন, বন্ধু, এমনকি যারা আক্রমণ করবে তাদের মধ্যেও তার স্বজন আছে। সংখ্যালঘুদের ক্ষেত্রে এটা কম। হ্যাঁ, এবং এটি যে বলছেন যে যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে একটা বড় অংশ সংখ্যালঘুদের মধ্যে যারা আক্রান্ত হয়েছে তাদের একটা বড় অংশ বিগত সরকারের সমর্থক এবং দলের নেতাকর্মীও। কিন্তু আবার একটা অংশ আছে এই রাজনীতির বাইরে, তার একটা দোকান আছে। তা দোকান, এই যে অরাজক অবস্থা, এর জন্য আমি বলবো যে এই যে সরকারের একটা দায়িত্ব ছিল, আইনশৃঙ্খলা রক্ষার পরিস্থিতি যদি উন্নত হতো এবং এই ধরনের মানে এরকম একটা পরিস্থিতি হতে পারে, এটার করা উচিত ছিল। পুলিশ তো ছিল না মাঠে, সেক্ষেত্রে সেনাবাহিনী এটা হস্তক্ষেপ করতে পারতো, তারা করেনি যে কোনো কারণে। এবং হামলার সংখ্যা কিন্তু কমে আসছে, আক্রান্ত হওয়ার সংখ্যা কমে আসছে। প্রথম যেভাবে হয়েছে সেটি আর নেই। সেটি সংখ্যালঘুদের প্রতিবাদ, বিভিন্ন প্রতিক্রিয়া এবং বিদেশেরও প্রতিক্রিয়া। শুধু যে ভারত প্রতিক্রিয়া জানিয়েছে তা নয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অনেক আন্তর্জাতিক সংস্থাও বলেছে যে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া। আজকে এটি আমি মনে করি ইতিবাচক, সেটা হলো প্রধান উপদেষ্টা তিনি ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন, তিনি সংখ্যালঘু নেতাদের সাথে কথা বলেছেন, আশ্বস্ত বলেছেন যে মানবাধিকার প্রতিষ্ঠিত হলে, আইনের শাসন প্রতিষ্ঠিত হলে, সবার অধিকার নিশ্চিত হলে সংখ্যালঘুদের আলাদা চিন্তা করতে হবে না। এবং আমার সঙ্গে দুজন প্রধান উপদেষ্টার বৈঠকে যারা ছিলেন তাদের মধ্যে অন্তত দুজনের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন যে হ্যাঁ, তিনি আমাদের আশ্বাস দিয়েছেন, আমরা যদি বলেন যে হ্যাঁ আশ্বস্ত হয়েছি, কিন্তু আমরা দেখতে চাই। তিনি যেমন ধৈর্য ধরতে বলেছেন, আমরা ধৈর্য ধরব, কিন্তু এই ধরনের রাজনৈতিক আশ্বাস
তারা এর আগের সরকার, তার আগের সরকার সবার কাছ থেকে পেয়েছেন, কিন্তু সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ হয়নি। তো এক্ষেত্রে একটা হচ্ছে যে সংখ্যালঘু আর সংখ্যাগুরু এই যে বিভাজন, আমাদের আইনেও তো বিভাজন করা আছে। জি, আমাদের আইন, সোহরাব ভাই, আমি ওই বিষয়টাতে সুতরাং আসবো। আমি মনে করি যে এক্ষেত্রে সংখ্যাগুরু সম্প্রদায়ের দায়িত্বটা অনেক বেশি। শুধু পুলিশ আইন দিয়ে কিন্তু সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া যায় না, এক্ষেত্রে সংখ্যাগুরু সম্প্রদায়ের দায়িত্ব অনেক বেশি। এবং তারা যদি এগিয়ে আসে, তাদের মনস্তত্ত্বে যদি এটা না থাকে যে একজন সংখ্যালঘুর উপর হামলা করলে বা চলে গেলে তার বাড়ি বা তার বাড়িটা দখল করা যাবে বা জমিটা দখল করা যাবে। আর দেখুন, আমাদের একটা মানসিকতা যে এই যে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে, অনেকের বাড়ি থেকে হাঁস মুরগি, গরু ছাগল এগুলো নিয়ে গেছে। তো এটি কী ধরনের, এটা তো দুর্বৃত্ত। আরেকটি ব্যাপার হচ্ছে যেটি আমরা বলছিলাম যে আপনি নিজে গণমাধ্যমের মানুষ, যেহেতু গণমাধ্যম, বিশেষ করে যেটি বলছি যে ভারতীয় গণমাধ্যম যেভাবে বিষয়গুলোকে প্রচার, এখানে কি আপনার কাছে প্রপাগন্ডা বা অতিরঞ্জনের যে কথা বলা হয় সেই জায়গায় আছে কিনা? প্রথমত হচ্ছে অতিরঞ্জন থাকতে পারে, কিন্তু আমরা সুযোগটা কেন দিচ্ছি? যদি এখানে আমরা এই নিশ্চয়তা দিতে পারতাম যে একজন সংখ্যালঘু মানুষও নিগ্রহের শিকার হয়নি, মানে প্রতিটি মানুষ, গুরু সম্প্রদায়ের মানুষ যেমন অভয় পরিবেশে আছে, সংখ্যালঘু মানুষও সেভাবে আছে, সেটাই নিশ্চয়তা আমরা দিতে পারিনি। হ্যাঁ, হতে পারে যে যার মতো তো সুযোগ নেবেই, কিন্তু সুযোগটা আমরা দিচ্ছি কেন? যে যার হকে তার তো কিছু বলে, আবার একইভাবে সুযোগ দিলাম কেন? ভারতে যখন সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়, আর সেটা নিয়েও তো বাইরে প্রচার হয়। এখন তারা যদি বলে যে বাইরে কেন প্রচার হয়, সেই প্রচারটা বড় না, আমি জানি না সুযোগটা কেন দেব? ভারতে যখন মানে মুসলমানদের উপর বা কাশ্মীরে তো অনেক দিন থেকে আমরা কি কতটা আমাদের গণমাধ্যমে সেগুলো প্রচার করছি কিংবা অতিরঞ্জন করছি। আরো তো প্রতিবেশী দেশ আছে, শুধু আমরা না করি, অন্য দেশ আমাদের তো করে। তাদের করতে হচ্ছে। যাই, ডক্টর কামরুল হাসান। ধন্যবাদ। এই বিষয়টা আমার যেটা মনে হচ্ছে, আমি অনেক জায়গায় আলোচনা শুনেছি এরকম, যে বিশেষ করে ইন্ডিয়া টাইমসের মিরর নাওতে যেভাবে এটাকে উপস্থাপন করা হচ্ছে, সংখ্যালঘুদের উপর যেই নিপীড়ন নির্যাতনে যে এটা করা হচ্ছে, এটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখানো হচ্ছে। মূলত এটা রাজনৈতিক একটা সংঘাত থেকে এটা তৈরি হচ্ছে। আপনি যেটা প্রথমেই বলেছেন যে সংখ্যালঘুদের অনেকেই আছে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক, সরকারের বিভিন্ন জায়গায় ছিল, এবং স্বাভাবিকভাবেই এই কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসকের অংশ হিসাবে পেশিশক্তির চর্চার মধ্যে তারাও ছিল। তো পতিত সরকারের এবং এরকম একটি পেশিশক্তি প্রদর্শন করা সরকার এবং একটা দুরবস্থার মধ্যে যখন মানুষ বাঁচতে চায়, প্রতিপক্ষে কে থাকলো তার পরিচয় রাজনৈতিক হওয়া উচিত, ধর্মীয় নয়। কিন্তু ইন্ডিয়ার মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে পশ্চিমবঙ্গের অনেক ইউটিউবার আছেন ভারতের, এবং কোনো মেইন স্ট্রিম মিডিয়া পশ্চিমবঙ্গে, তারা কিন্তু এই বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করছেন যে এখানে যেগুলো বলা হচ্ছে এগুলো ঠিক না। বিশেষ করে গোবিন্দচন্দ্র প্রামাণিক, যিনি হিন্দু মহাজোটের মহাসচিব, তিনি কিন্তু অনেকগুলো উদাহরণ দিয়ে বলেছেন যে 2021 সনে যে ঘটনাগুলো ঘটেছে, এবং সেটা সেই আওয়ামী লীগ সরকারের আমলেই, সেগুলোকে এখন চালিয়ে দিচ্ছে, এবং মেজর মিডিয়াতে, মিরর নাও, এইসব জায়গায়। তো উনি বলছেন আসলে বিষয়টা হচ্ছে এটা যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন রাজনৈতিক অনাচার দুরাচারের মাধ্যমে জনগণের সাথে বিচ্ছিন্নতা তৈরি হয়, সংখ্যালঘুদের ব্যবহার করার, দাবার গুটি হিসাবে ব্যবহার করার একটা অভ্যাস তাদের আছে। আপনি দেখুন যে শুধু নাসিরনগরে যে পরিমাণ সংখ্যালঘু প্রাণ হারিয়েছে এই কর্তৃত্ববাদী স্বৈরাচারী আওয়ামী সরকারের সময়ে, এগুলো তো সবগুলো আসলে তথ্য প্রমাণ আছে। বলা হচ্ছে যে এই যে এত বড় একটা অভ্যুত্থান হলো, যেটাকে বাংলা বসন্ত বলা হচ্ছে, সেখানে যে কজন প্রাণ হারিয়েছে তাও তো হারিয়েনি, দুজন হারিয়েছে, একজন পুলিশ আর একজন আওয়ামী লীগের কর্মী, যেটা 5 তারিখে হয়েছে। আর বাকি যে জায়গাগুলোতে হয়েছে একান্তই ব্যক্তিগতভাবে করা হচ্ছে। তবে আমি এই মিডিয়া ট্রায়ালের পক্ষে নই। তো অন্তর্বর্তীকালীন সরকারের আরেকটি দায়িত্ব হচ্ছে, যেহেতু এটাকে বাংলাদেশ আওয়ামী লীগের স্বভাবসুলভ যে চরিত্র, তারা সবসময় সংখ্যালঘুদের জমি দখল, ভূমি দখল এবং এটার অভিযোগ বিএনপি, জামাত, জঙ্গি এইসবের উপর চাপিয়ে দেয়, যেটা এই প্রথমবারের মতো বাংলাদেশে মানুষ বিশ্বাস করেনি এবং প্রতিহতও করেছে।
মন্দিরগুলো রক্ষা করার ক্ষেত্রে যে জামাত শিবির বা বিএনপি তাদের কতগুলো একেবারে মুখস্থ প্রলাপ আছে, এই প্রলাপ বক্ত যেগুলো, সেই মানুষগুলোকে দেখেছি মন্দির রক্ষা করেছে। ফলে এইবার যত চেষ্টাই করা হোক না কেন, এই যে এত কৌশল, এত চেষ্টা এবং বুদ্ধিজীবীদের মধ্যে খুব কৌশলে এই অপশাসনকে এবং 7ই জানুয়ারির নির্বাচনকে সমর্থন করার যে অপপ্রয়াস ছিল, এসব কিছু দায় আসলে সমস্ত কিছু এরা সবাই দায়ী আওয়ামী লীগ এইভাবে এই কূটকৌশলের আশ্রয় নিয়ে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে বিএনপি বা বিরোধীদেরকে আসলে আক্রমণ করা। ফলে আমি মনে করি এই বিষয় থেকে যদি বের হতে হয়, এই আলাপ নয়, টকশো নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে যে বিচারের আওতায় আনতে হবে সবাইকে, যেমন আনা হয়েছে সালমান এফ রহমানকে, আমাদের আইনমন্ত্রীকে, ঠিক একইভাবে যদি অন্যায়ভাবে কোনো একজন সংখ্যালঘু কোনো ভাইয়ের প্রাণ কেড়ে নেয়, তার গরু নিয়ে নেয়, ছাগল নিয়ে নেয়, কিংবা তাকেও আইনের আওতায় আনতে হবে। অবশ্যই আইনের আওতায় আনতে হবে। ধন্যবাদ। এটার উপর নির্ভর করবে অন্তর্বর্তীকালীন সরকারের যেই সক্ষমতা, আন্তরিকতা এবং যারা মন্দির পাহারা দিয়েছে, এই বিষয়গুলো যদি আমাদের বিশেষ করে ভারতের মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে অন্তত একবার দেখানো হতো, তাদের যে অভিপ্রায় আসলে খারাপ নয় সে বিষয়ে আমি হয়তো কোনো যুক্তি দিতে পারতাম। ফলে জনগণ এটা বুঝে এবং এর কোনো ইম্প্যাক্ট মূলত আমাদের এখানে এবং বহির্বিশ্ব পড়েনি। একটা বিশেষ ষড়যন্ত্রের পার্ট হয়ে গেছে আমাদের এত কাছের বন্ধুরা। সে ব্যাপারে অনেকেই আহ্বানও জানিয়েছে তারা যেন উভয় পক্ষের যে বক্তব্য সেটা উপস্থাপন করে এবং বিচারের জন্য অপেক্ষা করে। অসংখ্য ধন্যবাদ। আমরা ডক্টর মতিনুর রহমান আপনার কাছে যাব, এই বিষয়টি নিয়ে যদি কিছু বলেন। ধন্যবাদ আমিনুল ভাই। আমি আসলে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু এই শব্দ দুটোর সাথে ব্যক্তিগতভাবে আমি একমত নই। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক এবং তারা বাংলাদেশের মানুষ এবং তারা বাংলাদেশের নাগরিক, এইভাবে আমি দেখতে চাই। এখানে যে জিনিসটি আপনার প্রথমত আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তির উপরেই যদি আপনি অন্যায়ভাবে এবং জুলুম করেন, নির্যাতন করেন এবং হামলা করেন, সেটি নিঃসন্দেহে নিন্দনীয় এবং আমি এটার নিন্দা করি এবং আমি এটা প্রতিবাদ করি। আমি মনে করি যে আসলে যদি কেউ অপরাধ করে, সে অপরাধের অবশ্যই আইনানুগভাবে তার বিচার হওয়া উচিত। এখানে দুটো জিনিস আপনার লক্ষণীয়, একটু হচ্ছে ভুল আর একটু হচ্ছে অপরাধ। আমার যদি কোনো কাজে কোনো ভুল হয়ে থাকে সেটা একটা জিনিস, যেটা আমার হয়তো অবচেতন মনে হতে পারে অথবা আমার ইচ্ছাকৃত হতে পারে। আরেকটু হচ্ছে অপরাধ, যেটার সাথে আইনের সরাসরি সম্পর্ক যুক্ত রয়েছে। আমি মনে করি সম্প্রতি বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে এটি প্রত্যাশিত নয়। আমি এই জায়গাতে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে এরকম, দেখুন যে মন্দির পাহারা দেয়া বা মসজিদ একসময় পাহারা দেয়া, এই যে সংস্কৃতিটা তৈরি হচ্ছে, এটি কিন্তু অ্যাকচুয়ালি আপনি যে কথাটা দুইজন সম্মানিত আলোচক বলেছেন, সেটা হচ্ছে আমি যদি মানে সংখ্যালঘুর মানুষ হই, মানে যে কথাটি বলা হচ্ছে খুব বেশি প্রচারিত হচ্ছে, আমি যদি অন্য ধর্মের হয়ে থাকি, তাহলে আমি যদি অপরাধ করে থাকি এবং সেই অপরাধের কারণে যদি আমাকে আত্মগোপনে যেতে হয় অথবা আমাকে শাস্তি পেতে হয়, এটিকে যদি আপনি ধর্মীয় সংখ্যালঘুর উপরে আক্রমণ হয়েছে এই কথা বলে আপনি যদি অন্য দেশে এটাকে অন্যভাবে প্রচার করতে চান, সেটা খুবই দুঃখজনক। আমি মনে করি যে অপরাধী সেটা যে ধর্মেরই হোক না কেন। তবে মন্দির পাহারাতে, মন্দিরে হামলা করে, এটি কোনোভাবেই উপাসনালয়গুলোকে হামলা করে, এটি কোনোভাবেই সমর্থনযোগ্য না। আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। আমরা চাই অ্যাকচুয়ালি অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ, যে বাংলাদেশের সকল ধর্ম, সকল গোত্র, সকল মতামতের মানুষ থাকবে। কিন্তু দুঃখজনক হলো দেখেন আপনি বিগত দিনগুলোতে এই জিনিসগুলো নিয়ে কিন্তু অনেক অনেক ধরনের ড্রামা তৈরি হয়েছে, যেটি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ কিন্তু উল্লেখ করেছেন। এবং অতি সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে সেখানে আমরা অনেকগুলো ভিডিও দেখেছি যেখানে 10 জন বা 20 জন হিন্দু হয়তো সামনের দিকে থাকছে, অন্য ভেতরে কিন্তু অসংখ্য যারা কিন্তু মুসলমান কিন্তু হয়তো অন্য গ্রুপের, যারা এটিকে বিভিন্নভাবে মিসগাইড করার চেষ্টা করেছে। সুতরাং সেই বিষয়গুলো আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা নিশ্চয়ই দেখবেন এবং আমি মনে করি তাদের প্রতি আমি ব্যক্তিগতভাবে আস্থাশীল। তবে অনেকগুলো ইস্যু আছে যে ইস্যুগুলো তাৎক্ষণিকভাবে তো আপনি সমাধান করতে পারবেন না। কিছু কিছু ইস্যু আছে যেগুলো রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমেই সমাধান হওয়া উচিত এবং সেটি রাজনৈতিক শক্তি, রাজনৈতিক যে দলগুলোর সুষ্ঠুভাবে নির্বাচনের মধ্য দিয়ে আসলে তারা পরবর্তীতে দেখবেন। সবগুলো যে কথাটা আগেই অনেকে বলেছেন, প্রায়োরিটি বেসিসে আপনাকে কিন্তু গুরুত্ব দিতে হবে কোন বিষয়গুলো খুব বেশি প্রায়োরিটি। আমি মনে করি বাংলাদেশের নিরাপত্তা এবং শৃঙ্খলা, শান্তি এবং সহাবস্থান এবং রাষ্ট্রীয় যে বিভিন্ন সম্পত্তি আছে এগুলোকে সুরক্ষা করা, এই বিষয়গুলোকে প্রথম দৃষ্টি দেয়। এবং আমাদের অর্থনৈতিক যে বিষয়গুলো, যেটা আজকে উপদেষ্টা মহোদয় বলেছেন যে আমাদের অর্থনীতি মৃত নয়, তবে আমাদের অর্থনৈতিক গতিটা কিছু স্লো, তবে 2-1 দিনের মধ্যে হয়তো এই গতিটা
অনেক বেশি আপনার ত্বরান্বিত হবে, এটি উনি আশা করেন, আমরাও তার সাথে আশা করি। পাশাপাশি দ্রব্যমূল্যের যে মূল্য লাগামহীনভাবে যেটা ছিল সেটাও অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে বলে আমরা উপলব্ধি করতে পেরেছি। আমি সবশেষ যে কথাটা বলতে চাই, দেখুন এটি দীর্ঘদিনের যে একটা জঞ্জাল, সেটি আমি কয়েকটা কথা আগের দফায় উল্লেখ করতে চেয়েছিলাম। নাম্বার ওয়ান হচ্ছে যে পিলখানা হেফাজতের উপরে যে হামলা, এবং আপনি আপনি বিগত 15-16 বছর ধরে অপোনেন্ট রাজনৈতিক দল যারা, তাদেরকে গুম, হত্যা, খুন, এটি কিন্তু আমরা আগের কোন সরকারের সময় কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য করিনি। এবং সম্প্রতি যে ছাত্র গণহত্যা, অর্থাৎ বৈষম্য বিরোধী, যে প্রায় 446 জন, যেটা এখন পর্যন্ত আমাদের তালিকা রয়েছে, এবং অসংখ্য ছাত্র যারা কিন্তু হাসপাতালে অনেকগুলো অঙ্গহানি হয়েছে। সুতরাং আমি মনে করি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের প্রতি আমার এই মিডিয়ার মাধ্যমে অনুরোধ হচ্ছে যে মূলত যারা অঙ্গহানি হয়েছে বা বিভিন্ন হাসপাতাল হয়েছে তাদের প্রতি দাঁড়ানো, এবং রাজনৈতিক নেতৃত্বের অনুরোধ এদের পাশে দাঁড়ানো, এবং যাতে এদের পরিবারের প্রতি সহানুভূতিশীল হওয়া। এবং প্রত্যেকটা রাজনৈতিক দল, আমি মনে করি বিশেষ করে গণতান্ত্রিক যে গণতন্ত্র মনা যে রাজনৈতিক দল যারা দীর্ঘদিন যাবত আন্দোলন করেছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ যে তাদের পাশে দাঁড়ানো। একই সাথে এই যে আমাদের যে অন্য সম্প্রদায়ের যারা মানুষ আছে, অন্য ধর্মের, তাদের প্রতি দাঁড়ানো, এটি আমাদের দায়িত্ব একজন সংখ্যাগরিষ্ঠ নাগরিক হিসেবে। আমি আশা করি এই বিষয়গুলো অবশ্যই সবাই সংশ্লিষ্ট যারা আছেন সুদৃষ্টি দিবেন, এবং এই বলে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জনাব সোহরাব হাসান। যে বিষয়টি বলা হচ্ছিল, এই যে সাম্প্রতিক সময়ে উনি বলছিলেন যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে হত্যার শিকার হয়েছে, মানে প্রাণ দিতে হয়েছে অনেককে, এবং অনেকে দেখা গেছে যেমন চোখ হারিয়েছে, চিরতরে আর চোখে দেখবে না এরকমও অনেকে। এই সব কিছু মিলিয়ে এই বিষয়গুলো, এবং পাশাপাশি আজকেই বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল, উনি বলেছেন যে গুম খুনের ব্যাপারে তারা একটি তদন্ত চায়, এবং জাতিসংঘের কাছে বিএনপি চিঠি দিয়েছে গণহত্যার নিরপেক্ষ তদন্ত চেয়ে। এই বিষয়টি কীভাবে দেখছেন? না, ধন্যবাদ। এই তদন্তের কথা কিন্তু বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরাও বলেছেন যে তারাও জাতিসংঘের সহায়তা চান। আর সরাসরি জাতিসংঘের হস্তক্ষেপ না, সহায়তা চায়। প্রথম হচ্ছে যে এই হত্যাকাণ্ডের যতই তদন্ত হোক, যতই বিচার হোক, এই যারা হত্যার শিকার হয়েছে তাদের তো ফিরে পাবো না। যে সন্তান, যে বাবা সন্তান হারিয়েছে, যে স্ত্রী স্বামীকে হারিয়েছে, যে সন্তান বাবাকে হারিয়েছে, তাদের তো ফেরত পাবো না। সুতরাং ভবিষ্যতে এই ধরনের হত্যাকাণ্ড একটি মানুষের রাজনৈতিক কারণে বা রাষ্ট্র ক্ষমতার কোনো এই ধরনের পরিস্থিতির কারণে, রাজনৈতিক বিরোধ, ঝগড়াঝাটি, সংঘাত, কোনো কারণেই যাতে এই ধরনের পরিস্থিতি তৈরি না হয়। আর অবশ্যই প্রতিটি হত্যার বিচার হতে হবে, প্রতিটি ধ্বংসযজ্ঞের বিচার হতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের বিচার প্রক্রিয়া কিন্তু খুবই না, কিন্তু জাতিসংঘের মাধ্যমে যে নিরপেক্ষ তদন্ত হতে পারে। এখন সেই তদন্তে অবশ্যই আমাদের যে স্থানীয় যে কর্তৃপক্ষ, অর্থাৎ সরকার বিভিন্ন যে সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা, পুলিশ, আইন প্রয়োগকারী সংস্থা ইত্যাদি, তাদের সহায়তা করতে হবে। 2004 সালের যে গ্রেনেড হামলার, তার তদন্তে কিন্তু FBI এসেছিল, তারা কিন্তু সহযোগিতা পায়নি তখন। সুতরাং এখন অন্তর্বর্তী সরকার আশা করি পাবে। তবে আরেকটি কথা বলি আমি মতিন ভাইয়ের জবাবে, যেটি হচ্ছে যে ভারত বা অন্য দেশের এই প্রচারে আমরা গুজবে অবশ্যই আমরা কর্ণপাত করব না, কিন্তু একই সঙ্গে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে সংখ্যালঘুদের অপমান করা হচ্ছে, যেভাবে সংখ্যালঘুদের আক্রমণ করা হচ্ছে, সেই ব্যাপারেও কিন্তু সংখ্যাগুরু সম্প্রদায়ের একটা ভূমিকা রাখা উচিত, এবং এটি যাতে বন্ধ হয়, এটি যাতে চলতে দেওয়া উচিত না। তাহলে আমাদের সমাজে এই যে ঘৃণা, পারস্পরিক ঘৃণা, বিদ্বেষ। অসংখ্য ধন্যবাদ ডক্টর কামরুল হাসান। শেষ মিনিটে দাঁড়িয়ে আছি, আমরা শেষ করব। অনেক ধন্যবাদ। দেখুন, তদন্ত করার ক্ষেত্রে আমার একটি পরামর্শ হচ্ছে যে আলামত নষ্ট হলে তদন্ত কিন্তু সঠিক হবে না। বিচার বিভাগে একটা তদন্ত কমিটি করা হয়েছিল আগের সরকারে, যেটা সোহরাব ভাই বলেছেন, 17-18 দিন যাওয়ার পরেও কার্যক্রমই শুরু হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের এদিকে খেয়াল রাখা উচিত। আর একটা বিষয় হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে খুব গুরুত্বপূর্ণ, ছাত্রদের অবদান বেশি এবার, কিন্তু ওখানে নিয়োগ প্রক্রিয়ায় একটা জিনিস প্রচার করা হয়, বিশেষ করে আমার প্রিয় পত্রিকা প্রথম আলো, সোহরাব ভাই আছেন, বারবার বলা হচ্ছে দল নিরপেক্ষ ব্যক্তিকে দেওয়া। তবে আমি আরও দুটো শব্দ যোগ করতে চাই। দল নিরপেক্ষ ব্যক্তি দুর্নীতিবাজ হতে পারে, চরিত্রহীন হতে পারে, 3টি শর্ত পূরণ করতে। প্রথমত হলো সততা, তারপরে মেধা,
তারপরে হচ্ছে নিরপেক্ষতা নয়, ন্যায্যতার যে বিষয়টা, এটা যে কোনো জায়গায় হতে পারে। দলীয় ভাবাদর্শ কারণ আমি আপনাকে একটা কথা বলি, আমি যদি দলীয় আদর্শে বিশ্বাস করা মানুষদের সরিয়ে ফেলি, তাহলে রাজনীতি অসচেতন মানুষ অন্তত 50% খুঁজে পাওয়া যাবে, যারা শুধু নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আর প্রজেক্ট করে। ফলে রাজনীতি হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। রাজনীতি মোটেই খারাপ জিনিস নয়, আমি শুধু বলছি রাজনীতিকে ব্যবহার করা, সেই জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে এই যে নিয়োগের যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যাদের হয়েছে, যদি অর্থের বিনিময় হয়, দলীয় পরিচয় হয়, তাহলে আপনি যে অবস্থা দেখেছেন এখন, তাহলে শুধু নিরপেক্ষ কিন্তু অদক্ষ, অযোগ্য এবং দুর্নীতিবাদ যদি কেউ হয়, তাহলে কাজের কাজ কিছুই হবে না। অসংখ্য ধন্যবাদ, আপনার বক্তব্য একেবারে জন্য এগুলো মাথায় রাখতে হবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।